মিডিয়ার নির্বাচনী পূর্বাভাসে এত ভুল হয় কেন? কর্তা আজ হাওয়া চতুর্দিকে বড় বিপদ। আজকের দিনে সাংবাদিকদের তো আমি ক্ষমা প্রার্থনা করতেও দেখি না। আমি সাংবাদিক বলি আমার মনে হয় আমার অধিকার আছে আত্মসমালোচনা করার। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাটা না সংবাদপত্রের মালিকদের স্বাধীনতা হয়ে গেছে, এবং এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু হয়েছে যে মালিক সম্পাদক হয়ে গেল। রাজনৈতিক সাংবাদিকদের দুর্ধর্ষ খবর করার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আমরা না ভীষণভাবে রাজনৈতিকভাবে পোলারাইজড হয়ে গেছি। আমি চাই সেই সাংবাদিক যে আগে না এক্সিট পোলের দিন দাঁড়িয়ে থেকে বলবে দেয়ার শুড নট বি এনি এক্সিট পোল। এটা শুনলে হয়তো সংবাদপত্রের যারা মালিক তারা অসন্তুষ্ট হবেন। নমস্কার, শুরু করছি পলিটিক্সের গ্রিন রুম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম বলবো যে আপনাদের আশীর্বাদ ধন্য পলিটিক্সের গ্রিন রুম, কারণ মাস 2-3 আগে যখন আমরা এটা শুরু করি আমি আর জয়ন্ত ঘোষাল, তখন সত্যিই আমাদের ধারণা ছিল না যে এত বেশি মানুষ এই এপিসোডগুলো দেখবেন, দেখে তাদের প্রতিক্রিয়া জানাবেন এবং বেশিরভাগই প্রশংসা করবেন। বিশ্বাস করুন, এটা আমাদের মাথাতে ছিল না। আমরা জাস্ট একটা নর্মাল একটা রাজনৈতিক আড্ডা করার জন্য এটা করেছিলাম। অ্যাকচুয়ালি রাজনৈতিক আড্ডাও শুধু নয়, যে রাজনীতিবিদদের জীবনের পেছনে যে ব্যালকনিগুলো থাকে বা বেডরুম থাকে, সেই গোপন অলিন্দে আপনাদের নিয়ে যাওয়া, রাজনীতির কচকচি সেগুলো তো হতেই থাকে সমস্ত চ্যানেলে, কিন্তু আমরা চেয়েছিলাম এর বাইরে এদের জীবনের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। স্পেশালি জয়ন্ত যে এই যে পুরো জিনিসটা একদম কাছ থেকে দেখে এখনো নিয়মিত, এটার যে এরকম প্রতিক্রিয়া হতে পারে সেটা আমাদের সত্যি কোনো রকম ধারণা ছিল না, এবং আমরা অভিভূত এটা বললে খুব কম বলা হয়, এবং এটা হয়তো আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি বারবার আমরা বলছি, যদিও এটাতে আমার কোনো কৃতিত্ব নেই। এই গল্পগুলো কমপ্লিটলি জয়ন্তর এবং প্রোডাকশন টিম যেটা অর্পণ ঘোষ লিড করে। আমি জাস্ট এটার মাঝখানে একটা হাইফেনের মতো। কিন্তু আজকের এই সকালে আবার এই নতুন একটা এপিসোড শুরু করতে পেরে খুব ভালো লাগছে। আর আজকের এপিসোডটা আপনাদের অনেকের ভালো লাগবে, স্পেশালি তাদের যারা হয়তো কথায় কথায় মিডিয়াকে গাল পড়েন। আজকের এপিসোডটা বলতে পারেন আমাদের নিজেদের আয়না, নিজেদের দেখানো। আজকের এপিসোডটা হচ্ছে মিডিয়ার নির্বাচনী পূর্বাভাসে এত ভুল হয় কেন। ওভার টু ইউ জয়ন্ত ঘোষাল। কেন ভুল হয় মানে এইটা দিয়েই শুরু যদি করি তাহলে বলতে হবে যে ভুল কাদের হয় না। মানে আমি সবসময় বলি যে এই যে মিডিয়াকে গাল দেওয়া, আমি নতমস্তকে মিডিয়ার একজন কর্মী হিসেবে গত 40 বছর ধরে এই কাজ করে চলেছি, অন্য তো কিছু করিনি। মানে ভুল এবং ঠিক এটা না একটা প্যাকেজের মতো, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু আমি বেশিরভাগ সময় দেখি ভুলই হয় জয়ন্ত। রাজনৈতিক বিশ্লেষণ, নির্বাচনী পূর্বাভাস, আমি সেই ছোটবেলা থেকে দেখছি। বরুণ সেনগুপ্ত বলেছিলেন যে, বরুণ সেনগুপ্ত মতো জার্নালিস্ট যার নামে মেট্রো স্টেশন দেখলে গর্বে বুক ফুলে ওঠে এবং যিনি আমাদের শৈশবের আইডল ছিলেন, তিনি লিখলেন যে নির্বাচন হবে না। আবার বললেন আমি বলছি নির্বাচন হবে না, ডেট অ্যানাউন্সড হয়ে গেল। আজকালকার দিনে হলে কি হতো আমি জানি না, হয়তো সেই সাংবাদিকের চাকরি থাকতো না। মানে 3 বার বললেন হবে না, নির্বাচন হলো। বরুণবাবুর মতো মাপের একজন জার্নালিস্টের ভুল হলো না? ভুল হয়, এবং সেটাও কিন্তু আরেকটা দিক যে আনন্দবাজার পত্রিকায় বরুণবাবুর এই যে ভুল খবর প্রকাশিত হয়, বরুণবাবু নিজে যখন নির্বাচনের দিন ঘোষণা হলো সেদিন উনি কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনাও করলেন। আজকের দিনে সাংবাদিকদের তো আমি ক্ষমা প্রার্থনা করতেও দেখি না। আজকের দিনে সাংবাদিকদের তো মানে এত ব্রেকিং নিউজ এবং সুপার এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভের জায়গায় আবার সুপার এক্সক্লুসিভটাও আমার মাথায় ঢোকেন না যে সুপার এক্সক্লুসিভ কাকে বলে। তাহলে সুপার ব্রেকিং নিউজ হবে। সুপার ব্রেকিং নিউজ মানে আমার কথাটা হচ্ছে কি, যেমন আবহাওয়া বিজ্ঞান, এটাকে আমরা বলি একটা অসম্পূর্ণ বিজ্ঞান। মানে বৃষ্টি হতে পারে, ঘোষণা করা হলো, বৃষ্টি হলো না। তো এক্ষেত্রে আবহাওয়া দপ্তরের যিনি বিশেষজ্ঞ তিনি একবার পাড়ায় ঢুকছিলেন, তো তাকে ধরে গণপ্রহার হয়েছিল যে আপনি বলেছিলেন যে বৃষ্টি হবে, এখনো বৃষ্টি হলো না, ব্যবসা গরম, কেন বলেছিলেন, ধর মার ওকে। তো সে গলিতে ঢুকতে রাতের অন্ধকারে তারপরের দিন থেকে উনি বাড়িতে ঢোকা শুরু করলেন। মানে ডিউটি শেষ হয়ে গেছে দুপুরবেলায়, উনি কিন্তু ঢুকছেন না, পাচ্ছে ওনার যদি ভুল হয় এবং মার খান।
তো এটা একটা অসম্পূর্ণ বিজ্ঞান, ইনকমপ্লিট সায়েন্স। মানে কিরকম হয় আমি বলছি, না কিন্তু একই আমার সময় নিজের আমি একটু ডিফার করছি। একটা সময় রাজেন্দ্রনাথ গোলদার এই নামটা নিয়ে হাসাহাসি হতো, আজকালকার দিনে ফেসবুক থাকলে মিম হয়ে যেত, রাজেন্দ্রনাথ গোলদার আরো বিখ্যাত হয়ে যেতেন যে প্রেডিকশন মিলছে না। আজকালকার দিনে কিন্তু আলিপুর আবহাওয়া অফিস উইথ উন্নততর মেশিনারি অনেক বেশি মেলাচ্ছে কিন্তু। মেলাচ্ছে, আমি তো সেই জন্য বলছি যে মেলাচ্ছে এবং মেলাচ্ছে না। আমি মানে যাকে বলে একদম মানে আমার নিজের ভেতর থেকে আমি বলছি, একদম আত্মস্বীকারোক্তি আর কি। মানে এটা আমি সাংবাদিক বলি, আমার মনে হয় আমার অধিকার আছে আত্মসমালোচনা করার। বহু জায়গায় আমি পড়াই, আমার মিডিয়া ইনস্টিটিউটে আমি মিডিয়া সায়েন্সের ফ্যাকাল্টি, আমাকে অনেক জায়গায় এই মিডিয়া নিয়ে আলোচনা হয়। ইভেন আমাকে একজন প্রকাশক আমাকে মিডিয়া নিয়ে বই লিখতে বলেছেন, তো আমি তাকে বলেছি যে আমি বইটার নাম দেব অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া। তখন উনি বলেন যে এই তো ভয়ঙ্কর নেগেটিভ হয়ে যাবে, আপনি এত সিনিক কেন হয়ে গেছেন। আমি বলছি যে কেন ভুল হয়, সাংবাদিকদের ঘাড়ে দোষ পড়ে। এই যে এক্সিট পোলের ভুল হওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাটা না সংবাদপত্রের মালিকদের স্বাধীনতা হয়ে গেছে। এটা খুব একদম আমি বলছি। এবং আগে তো সাংবাদিক সম্পাদক হতো, এবং এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু হয়েছে যে মালিক সম্পাদক হয়ে গেল। এবং আমি বলি যে এগুলো হচ্ছে যারা সাংবাদিক, তারা তাদের যারা চিফ রিপোর্টার, তাদেরকে আমি বলি এডিটোরিয়াল ম্যানেজার্স। এবং যারা নিউজ এক্সিকিউটিভস বলতে পারো, সাংবাদিক না বলে। তুমি বলবে কেন ভুল কেন হয়, যে আমি যদি প্রথমেই প্রেজুডিসড হই যে আমাকে বিজেপিকে জেতাতে হবে, এবং তার জন্য অনেক রকমের কায়েমি স্বার্থ আসছে, তার জন্য অর্থ, অ্যাডভার্টাইজমেন্ট, এই সব কিছু মিলে তখন হয় কি যে একজন রিপোর্টার, সে বেচারা, তাকে কিন্তু কার্যত ডিকটেট করে দেওয়া হয় যে এই লাইনে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের, আমি তো খুব প্রেডিক্টেবল হয়ে গেছে, এক্সক্লুসিভ খবর কোথায়। আমি তো খবরের কাগজ এখন দেখলে যেগুলো টিভিতে হয়ে গেছে তার বাইরে কোনো একটা, মানে আমি দেখো নিজের কথা বললে না মনে হবে যে নিজের কথা বলছি, কিন্তু পোখরান বিস্ফোরণ হবে সেটা আমি লিখেছিলাম, এবং এটা কিছুদিন আগে একটি মানে বইতে ওরা আমার এটা স্বীকার করেছে যে এরকম হয়েছিল, এবং তখন খবরের কাগজে সেরা কিছুদিন ছাপবে না। এবং এটার জন্য অনেক ঝামেলা হয়েছিল, কেননা আমাকে আর্মি থেকে ডেকে পাঠিয়েছিল, যে কারণে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, এটা একটা ব্রিচ অফ সিকিউরিটি, এটা হয়েছিল এবং এটা সবাই জানে। কিন্তু কিন্তু এটা আমি নিজের কথা কখনো বলি না, এটা বলতে বাধ্য হলাম এই জন্যে যে সবসময় যে সব ভুল হয়, তুমি বলছো না সবসময় ভুল হয় না। আমি খবরের কথা বলিনি, কিন্তু আমি নির্বাচনের কথা বলি। আচ্ছা, নির্বাচনের কথা, নির্বাচনের ক্ষেত্রে কি হয়, আমি যদি আমার ব্যক্তিগত মত বলো গৌতম, আমি না নির্বাচনের যে সার্ভে সেটা তুলে দেওয়ার পক্ষে। দেয়ার শুড নট বি এনি এক্সিট পোল। এটা শুনলে হয়তো সংবাদপত্রের যারা মালিক তারা অসন্তুষ্ট হবেন, কেননা এটা একটা বিরাট ব্যবসা। এটা টিআরপি দেয়, এটা হিট দেয়, এটা ভিউয়ার দেয়, যে যেখানে মানে সার্কুলেশন দেয়, প্রিন্টে সার্কুলেশন, ইলেকট্রনিকে টিআরপি, তারপরে ডিজিটালে ভিউয়ার কিংবা লাইক ইত্যাদি। আমার বক্তব্যটা হচ্ছে, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সোশ্যাল সায়েন্স। আমাদের বলা হতো যে এটা একটা ইন্ডাকটিভ মেথোডোলজি। এই যে ইলেকশন বলছো না, ইন্ডাকটিভ মেথোডোলজি মানে আচ্ছা আপনি কাকে ভোট দিয়েছেন, আপনি কাকে ভোট দিয়েছেন, আরে বাবা, যেমন পশ্চিমবঙ্গে ভুল হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আরো সচেতন, আমি যদি বিজেপিকে ভোট দিই বা আমি যদি তৃণমূলকে ভোট দিই উল্টোটা বলবো। তো এটা একটা বিরাট ফ্যালাসি হচ্ছে। মানে আমি ধরে নিলাম লাল গোলাপ, লাল গোলাপ, লাল গোলাপ, আরে ভাই সাদা গোলাপ যে আছে সেটা তো আমার যে স্যাম্পলগুলো, সেই স্যাম্পল সার্ভেটাতে স্যাম্পলিং গুলো কতটা সায়েন্টিফিক। আমি কিন্তু এক্সিট পোলের কথাও বলছি না, আমি বলছি ফরগেট এক্সিট পোল। আমাদের যে সাংবাদিকরা যাচ্ছেন, তারা যে লেখা লিখছেন, তারা যে খবর করছেন, কিছু কিছু অংশ বায়াসড, তারা একদম বায়াস, কিছু অংশ তারা ওই তুমি যেটা বললে বিজেপিকে জেতাতে হবে কিংবা তৃণমূলকে জেতাতে হবে, এটা মানে এটা হচ্ছে প্রিকনসিভ হয়ে গিয়ে নিরপেক্ষভাবে আমি বলছি যে আমরা অভিক সরকারকে দেখেছি, মানে অভিক সরকারকে দেখে ধন্য হয়েছি। আমি লিটারেলি বলবো যে এরম ধরনের ব্যক্তিত্ব মিডিয়া ওয়ার্ল্ডে দেখা যায়, কিন্তু আমি ওইপুর রাজনৈতিক প্রেডিকশন নির্বাচনী আমি কখনো মিলতে দেখিনি। তুমিও দেখোনি, আমার মনে হয় তুমিও দেখোনি। না, অভিকবাবুর কথা বললে আমি অভিকবাবুর একটা কথা বলছি যে কি করলে মানে আর কি ঠিক হয় খবরের ক্ষেত্রে। সোনিয়া গান্ধীর সঙ্গে একজন নেতা দেখা করেছেন, কংগ্রেসের কোনো নেতা, এবং একজন রিপোর্টার খবর করেছে যে সোনিয়া গান্ধী তাকে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে। উনি খবরটা ছাপলেন না। উনি বললেন যে প্রথম কথা যে সোনিয়া গান্ধী ওকে বলেছে, তো রিপোর্টার কি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছে? বললাম যে না, অমুকের সঙ্গে কথা বলেছে, যে দেখা করেছিল। বলো আমি সোনিয়া গান্ধীকে যতদূর জানি, সোনিয়া গান্ধী ঠিক এইভাবে কথা বলেন না, এবং উইদাউট সোনিয়া গান্ধীর ভার্সন। এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য জার্নালিস্টদের,
মানে অ্যাপার্ট ফ্রম ইলেকশন তুমি বলছো যে আমরা অনেক সময় দুপক্ষের বক্তব্য মানে আর একটা সাইডের বক্তব্য নিতে পারি না, অনেক সময় হয় না, বা অনেক সময় নিই না, অনেক সময় মোটিভেটেড হই, ভুল সেই কারণেও কিন্তু হয়। আমি তোমাকে যদি তুমি আমাকে একটা ছোট, আমি কিন্তু ওই দিকে আলোচনাতেই যাচ্ছি না, আমি সোনিয়া গান্ধীর কথা বলছি না। সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা বুঝতে ভুল হবে কেন? আমি তোমায় এই নির্বাচনে বলছি যে আমাদের এই চ্যানেলের যিনি সম্পাদক তিনি আমায় বলেছিলেন বিজেপি খুব বেশি হলে 11 থেকে 12 এই সিট। এক্সিট পোল থেকে আমি একটা অ্যাভারেজ করলাম 23। আগের দিন রাত্রিরে আমার ইসমাল ক্লাবের থেকে একজন কর্তা ফোন করলেন, কত পাবে বিজেপি? 23। বিকজ আমি তো এক্সিট পোল একটা অ্যাভারেজ করে নিয়েছি। শুধু আমার একটা খচখচ করছিল মমতা ব্যানার্জির একটা মন্তব্য যে আমি কি তাহলে এদের বুঝতে এত ভুল করলাম? আমার মনে হলো হয়তো বুঝতে ভুল করেছেন। আবার আমার মনে হলো আমি রচনা ব্যানার্জির সময় দেখেছি গ্রামকে গ্রাম বেরিয়ে পড়েছে হুগলিতে, অথচ সবাই বলছে হুগলিতে বিজেপি জিতবে। তাহলে কি আমি যেটা গ্রাম থেকে ভুল দেখলাম? আমি বলছি আমি তো ফিল্ডে যাইনি। ফিল্ডে যারা গেছে মানুষের সঙ্গে কথা বলেছে তাদের এত ভুল হলো কেন? আমি এক্সিট পোল ছেড়েই দাও, তারাও কেন প্রেডিকশন করতে পারে না এটাতে সেটাই আমি বলছি যে প্রধান কারণটা হচ্ছে যারা সাংবাদিক বা সংবাদপত্রের মালিক, সংবাদপত্রের সাংবাদিক, এলিনেটেড ফ্রম দ্য মাস, অর্থাৎ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। সাধারণ মানুষ তারা কি ভাবছে কি বলছে আমরা প্রথমেই ঠিক করে নিই। একটা মজার গল্প ছিল ওই আনন্দবাজারের প্রতীক গুহর গল্প, যে গেছিল এবং গিয়ে বলেছে কর্তা হাওয়া কোন দিকে? সে মাঝি, তাকে জিজ্ঞেস করেছে। তো সে মাঝি যখন যাচ্ছে নৌকা নিয়ে, সে তখন খুব ঝড় আসার সম্ভাবনা, তো চিৎকার করে বলছে মাঝি আজকে বলো তুমি তো ভোট এসে গেছে, হাওয়া কোন দিকে? তো বলছে কর্তা আজ হাওয়া চতুর্দিকে, বড় বিপদ। তো ওর কাছে কিন্তু ইলেকশনটাও জানেই না। ওর কাছে আমরা কিন্তু আগে থাকতে যখন কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে যাই, তুমি আমাকে বলো তো আমরা কতটুকু সময় নিয়ে সেই জায়গাটায় যাই, কতটুকু সময় নিয়ে আমরা সেই সময়টা বিচার করি। আমি তোমাকে বলছি যে আমি নিজের উদাহরণ দিয়ে বলছি যে খুব খারাপ লাগে, যেটা আমি বলছি না যে অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া, মাঝে মাঝে মনে হয় দুঃখ হয়, আবার ভাবি যে পরবর্তী প্রজন্মের জন্য এতটা সিনিক্যাল হওয়া উচিত নয়। অনেক ভালো ভালো রিপোর্টার অনেক ভালো ভালো কাজও তো করছে, সুতরাং আমি কেন শুধু মানে এত সিনিসিজম হবে? তার থেকে বিদায় নেওয়া ভালো, সাংবাদিকতা থেকে আলবিদা বলে দেবো, কিন্তু অবিচুয়ারিটা লিখবো না। এটা তো মনের কথা। কিন্তু আমি তোমায় বলছি গৌতম, যে ভুল হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে যে আমরা না ভীষণভাবে রাজনৈতিকভাবে পোলারাইজড হয়ে গেছি। অর্থাৎ একটা জার্সি আগে গায়ে দিয়ে ফেলছি, এবং একটা নিরপেক্ষ, আমি রাজনীতি যেহেতু কভার করি, আমি স্পোর্টস বা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের কথা জানি না, ওখানেও শুনেছি যে গোষ্ঠী এই পক্ষে ওই পক্ষে। আমি আমার বিটের কথা বলছি, সেখানে হয় তুমি মানে একটা বনাম, হয় তুমি ইস্ট বেঙ্গল, নয় তুমি মোহনবাগান। আরে ভাই, ফুটবল কভার করতে গেলে তুমি ফুটবল কভার করতে গেছো। আমি যদি এখন মনে হয় যে আমি তাহলে হয় তৃণমূল নয় বিজেপি, হয় তুমি কংগ্রেস না হলে তুমি বিজেপি, মানে সে মানুষের সঙ্গে কথা বলার আগে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবং আমি সার্ভাইভ করতে পারছে না একটা রিপোর্টার, যে অমুক চ্যানেলের রিপোর্টারকে বিজেপির নেতা পছন্দ করে এবং তাকে বাইট দেয়, সে অমুক চ্যানেলের তমুককে বাইট দেয় না, কেননা ও তৃণমূলের সাংবাদিক। তো সাংবাদিক তৃণমূলের সাংবাদিক বা বিজেপি সাংবাদিক হবে কেন? এবং আমি হই না বলে আমি আমার দুপক্ষ থেকে গালিগালাজ খাই। আমি যদি যখন বললাম যে 18-র তলায় যাবেই, আমি এইটুকু বলেছিলাম যে 18-র তলায় যাবে, মানে বিজেপির তো 2019-এ 18টা হয়েছিল, যদিও আমাকে তৃণমূলের অনেক নেতা বলেছে ওটা আপনি ভুল বলেছেন, ওটা 20 থেকে বলা উচিত, কেননা শিশির অধিকারী আর ওই শুভেন্দুর ভাইয়ের মানে দুটো সিট তো ওটাও তো ওদেরই ছিল, সুতরাং ওটা বিজেপির সিট ছিল। অ্যাকচুয়ালি বলা উচিত 20 থেকে কমে গিয়ে বিজেপির এটা হয়েছে, 18টাও আপনার ভুল হয়েছে, কিন্তু আমি ধরে নিচ্ছি ভুল হয়েছে। 20 থেকে আমি বলেছিলাম যে 18 থেকে বাড়বে না। আর সেখানে বিজেপি নেতারা টল দাবি করছে যে এবারে খোদ প্রধানমন্ত্রী বলেছে যে পশ্চিমবঙ্গেতে একটা মানে চৌকানেওয়ালা নতিজা আয়েগা। তো এখন সেখানে আমি যখন ওটা লিখছি তখন আমাকে বলা হচ্ছে যে আমি তৃণমূলের দালাল, আমি অমুক তমুক। সে মানে একদম পরে শুনলাম যে ওই যে গালিগালাজটা, আবার যদি আমি বলি যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর ইম্পর্টেন্স অফ বিং শুভেন্দু অধিকারী, আমি কিন্তু মনে করি যে শুভেন্দু অধিকারী ওয়ার্ক অ্যালকহলিক, কাজ করে, তাকে অমিত শাহ পছন্দ করে, এটা যদি আমি বলি তাহলে আমাকে বলবে যে তুমি তাহলে বিজেপির হয়ে কথা বলছো। আমি সেটাতেই এই যে প্রেজুডিস দুটো, এটা থেকে না বেরোলে তুমি অবজেক্টিভ জার্নালিজম করবে কি করে? আমি বলছি যে আমরা যে স্যাম্পল সাইজটা নিয়ে কাজ করে একটা পূর্বাভাস করছি,
সেই সাইজটা কি যথেষ্ট? আমি কি সত্যি অ্যাকচুয়ালি গ্রামে যে লোকটা লাঙ্গল চালাচ্ছে তার কাছে না, যাচ্ছি, যথেষ্ট নয়। যে একদম, আমি তোমার লোকগুলো সঙ্গে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আমরা সেরকম কটা লোকের সঙ্গে গিয়ে কথা বলছি? একদম একদম করছি না। এমনকি এই সমস্ত বেসরকারি সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা, যারা এই সার্ভেগুলো করে, সেটা নিয়েও কিন্তু এবারে প্রশ্ন উঠে গেছে। এবং সেটা নিয়ে আমি তো যা শুনলাম যে বিরোধী পক্ষের অনেকে মামলা মোকদ্দমাও করছে, আদালতে যাচ্ছে, পার্লামেন্টের হাউসে, মানে এক্সিট পোল উইল বি এ মেজর ইস্যু, এবার তুলতে যাচ্ছে। এবং সেটা শুধু তৃণমূল বলে নয়, ইন্ডিয়ার সমস্ত তারা তুলবে। এখন কথাটা হচ্ছে যে এই যে একটা রিভিজিট করা উচিত কিন্তু নির্বাচনী সমীক্ষা নিয়ে, কেননা নির্বাচনের মানুষের মন বোঝা। আরে ভাই, কার্ল মার্ক্সই বুঝতে পারেনি, ভেবেছিল যে লন্ডনে বিপ্লব হবে, হয়ে গেল রাশিয়ায়। মেলাতে পারেনি কিন্তু কার্ল মার্ক্স। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে এবং ওটা ম্যাচিওর একটা ক্যাপিটালিজম হয়ে গেছে, মরবিড ক্যাপিটালিজম, ওখানে এবার সমাজতন্ত্র আসবে। বেকথাম আসেনি কিন্তু। লেনিন ওখানে বলসেভি রেভলিউশন করে একটা পুরো জারের সামন্ততন্ত্রে বিপ্লব এনেছিল। সুতরাং ওরা মেলাতে পারেনি, কার্ল মার্ক্সও মেলাতে পারেনি। একাডেমিক্স করেছিল আমাদের ব্রিটিশের লাইব্রেরিতে বসে। আমি ওনাকে সম্মান করি, কিন্তু আমি কিন্তু কার্ল মার্ক্সের ভীষণভাবে ভক্ত, এই জন্য যে উনি হিউম্যানিস্ট ছিলেন বলে মনে করি। এ তৎসত্ত্বেও বলছি উনিও মেলাতে পারেননি, মানে বরুণ সেনগুপ্ত টু কার্ল মার্ক্স, মানে কেউ। এখন কথাটা হচ্ছে যে তুমি যদি এখন বলো না যে গালাগাল দেওয়াটা খুব সোজা, এখন গালাগালটা দেওয়াটা সোজা, কিন্তু মেলাচ্ছেও তো অনেক। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলবো, আমার নিজের জীবনের ভুল কি ঠিক তুমি বলবে এটা ঠিক না ভুল। লালকৃষ্ণ আডবাণী ডেপুটি প্রাইম মিনিস্টার, কান্দাহারে, অমৃতসরে ওই সেই হাইজ্যাক হলো এবং ওরা সব করে দিল, পণবন্দি করলো। বিরাট তুলকালাম চলছে, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, কারণ আটকে রেখেছে। আর বলেছে যে ওই জঙ্গিকে, যেটা পাক জঙ্গি আজাদ, মাসুর আজাদ, তাকে যদি তুমি না দাও, সে জম্বুর জেলে ছিল, সে একদম মানে তালিবানের মানে শ্রেষ্ঠ নেতা ওখানকার, একদম সে এখনো আছে, বেঁচে আছে, এবং সে তো তাকে ফেরত দিতে হবে। সেই নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বসছে। আডবাণী বলছে যে না, এটা ফেরত দেওয়া যাবে না, বরং আমরা পণের, যারা আমেরিকায় টেররিজমের পলিসি আছে, সেখানে পণ বন্দীদেরও করে দেওয়া হবে, টেররিজমে আপোষ করবো না, জঙ্গি ফেরত দেবো না। এসব তুলকালাম চলছে, এদিকে গোটা দেশ এতগুলো মানুষকে আটকে রেখেছে, দিতে হবে। বাজপেয়ী, যশবন্ত সিং আর ব্রজেশ মিশ্র বলল না, জঙ্গিটাকে দিয়ে দাও, এতগুলো মানুষের প্রাণ, এ সমস্ত দিয়ে দাও। এবং সেটা তখন আমেরিকান প্রেশারও ছিল, তো দিয়ে দিল। যশবন্ত সিং গেল, এই অজিত ডোভাল তখন আইবি ছিল, গেল, গিয়ে দিয়ে এসেছিল। এবং কান্দাহারে সেসব ছবি টবি ফুটেজ, মানে লজ্জার এক শেষ। বিজেপি গভর্নমেন্ট করেছে। সন্ধেবেলায় মানে একটা আডবাণী শুনলাম যে খুব ক্ষুব্ধ, ক্যাবিনেটে এরকম ফেরত দেওয়ার ডিসিশন। যশবন্ত সিং এর সাথে এমনিতেই তখন আডবাণীর একটু বিবাদ ছিল লাইন অফ অ্যাকশনে। তো আমি নর্থ ব্লকে গেছি, তখন সন্ধে হয়ে গেছে, কেউ নেই নর্থ ব্লকে। আডবাণীর ঘরে আডবাণী বসে আছে, ইউজুয়ালি এতক্ষণ থাকে না। ওর যে প্রাইভেট সেক্রেটারি দীপক চোপড়া, তার কাছে গেলাম, আমি যে দেখা করবো, কি হলো, সব মিটিং ফিটিং এ শুনছি কিছু ঝড়াঝাটি হয়েছে। বলছে যাও, মুড বহুত খারাপ হয়, কথা নেই, ক্যা করেঙ্গে। আমি গেলাম, আডবাণী একা বসে আছে, একটা কাগজ পেন নিয়ে। হ্যালো আডবাণীজি, কি হয়েছে? তাকালো আমার দিকে, দেখি চোখে জল। উনি খুব ইমোশনাল ছিলেন, টস করে চোখে জল পড়তো। তো বসলাম, একটা কিছু লিক ছিল, আমাকে না এরকম দিয়ে দিল। আমি দেখছি ওনার রেজিগনেশন লেটার, যে আমি রিজাইন করছি। তো আমি বললাম যে কেন? বলছে না, আমি RSS করেছি, আমি রাষ্ট্রবাদী, অমুক তমুক, জঙ্গি, আমি ডেপুটি প্রাইম মিনিস্টার হোম, আর জঙ্গিকে ফেরত দেওয়া হলে তো ইতিহাসে লেখা থাকবে, আমার পক্ষে এরপরে আর ক্যাবিনেটে থাকা উচিত না। বলে আমি বাজপেয়ীজির কাছে যাচ্ছি রেজিগনেশন লেটার দিতে বলে, এবং উনি কোনো কথা শুনলেন না, আমার সাথে বেশি কথা বললেন না, বেরিয়ে গেলেন। আমি তখন কিন্তু লাফাচ্ছি, আফটার অল যতই দুঃখ হোক যাই হোক, আমার তখন ভাবছি যে জীবনের একটা স্টোরি রিজাইন করতে যাচ্ছে। এবং আমি শুধু দীপককে বললাম, দীপক খুব মুড খারাপ, কেননা এই প্রাইভেট সেক্রেটারিদের বিপদ সবচেয়ে বেশি হয় না, চাকরিটা তো থাকবে না, কালকে থেকে তো মন্ত্রী না থাকলে ওরও তো গাড়ি বাড়ি সমস্ত বন্ধ হয়ে যাবে। এরা তো আডবাণীজিকে সামঝাও করছে আমাকে, তো হলো না। তো আমি তখন এসে, রাত্রি হয়ে যাচ্ছে, ডেডলাইন থাকে, তো বাজপেয়ীর কাছে ফিরে এসে ওটা অ্যাকসেপ্টেড হলো কি অ্যাকসেপ্টেড হলো না, তার আগে আমি লিখলাম অফার টু রিজাইন, এবং ওটা কনফার্ম হয়ে গেল যে চিঠিটা দিয়ে দিয়েছে। এবার বাজপেয়ী কিভাবে করবে, আমার নিজের ধারণা বাজপেয়ী ওরা একদিনে, সেই দিনই মানে রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে দেবে, রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেবে। কাণ্ডজ্ঞান কি বলে, সেটা তো হতে পারে না। আডবাণীর মতো লোক অন্তত একদিন হোল্ড করবে, অ্যাকসেপ্টেড হলেও পরের দিন হবে। সুতরাং আমি সেইভাবেই স্টোরি করেছি, এবং রাত্রিবেলা ফোন করলাম, আডবাণী ফোন ধরছে না, যা হয় এসব দিনে তুমি দেখবে, তোমার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, কিছুতেই ফোন ধরলো না। স্টোরি করে দিলাম, স্টোরি বেরোলো, প্রথম পাতায় বিরাট করে আডবাণীজি মানে রেজিগনেশন দিয়ে দিয়েছেন, এখন এটা ঝুলছে ফুলছে ইত্যাদি।
সকালবেলায়, আমি এখন বলে হয় নামটা বললে কোনো বিপদ নেই, কারণ এটা এখন পার্ট অফ হিস্ট্রি, স্বপন দাশগুপ্ত আমায় ফোন করলো। বাংলা কাগজে বেরিয়েছে, দিল্লিতে খবর চলে গেছে, রটে গেছে, কারণ অনেক বাঙালি পড়ে টরে, তো ওখান থেকে এত বড় একটা খবর। আমাকে স্বপনদা বলল যে ভুল হয়ে গেল তোমার খবরটা, কেন আডবাণীজি রিজাইন করছে না, সবটাই ড্রামা, কেননা উনি তোমাকে ব্যবহার করলেন, উনি বিপ্লবীও থাকলেন, আবার উপপ্রধানমন্ত্রীও থাকবেন, হি ইউজড ইউ। আমার খুব মন খারাপ হয়ে গেছিল সেটা, এবং কারণ আমি তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে করিনি, আমি তো কোনো রকম এত বড় স্টোরি। আডবাণীজি কিন্তু কোনোদিন বলেননি যে উনি রেজিগনেশন দিয়েছেন, কোনোদিন বলেননি রেজিগনেশন আমি দিইনি, ওটাই থেকে গেল। এবং বাজপেয়ী অ্যাকসেপ্ট করলো না ন্যাচারালি, এবং ওনাকে RSS এসে বোঝালো, সেসবগুলোরও ফলো আপ স্টোরি আমি করেছিলাম যে কেন হচ্ছে না। কিন্তু অনেকে ভাবলো যে খবরটা আমি মিথ্যে খবর লিখেছি। আমার গ্লানি মিটলো আডবাণীজি অটোবায়োগ্রাফিতে এই ঘটনাটা লিখলেন, যে আমি রেজিগনেশন লেটার দিয়েছিলাম, তারপরে কি হয়েছিল ছিল ইত্যাদি, এবং যশবন্ত সিং এবং ওরা যারা আমার সেদিন ক্যাবিনেটে ছিল সবাই মিলে উঠে দাঁড়িয়ে আমাকে করেছিল, আমাকে ছাড়তে দেবে না, করবে না, পুরো এটা কিন্তু পার্ট অফ হিস্ট্রি হয়ে গেল। আরো ব্যাপার, আডবাণী তো নিজের কথা নিজে বলেছে, যশবন্ত সিং একটা অটোবায়োগ্রাফি লিখলো মরে যাওয়ার আগে, তাতেও কিন্তু লিখলেন যে আডবাণীজি সেদিন রাত্রিবেলায় রেজিগনেশন লেটার দিয়েছিলেন এবং আমরা সবাই প্রতিবাদ করেছিলাম ইত্যাদি। তা সেটা অনেক বছর পর অটোবায়োগ্রাফিতে আমার সেই খবরটা প্রমাণিত হলো। আমি একটা তুচ্ছ রিপোর্টার, একটা খবর পেয়েছিলাম। এবার তুমি আমাকে বলো যে আমার খবরটা সেদিন করাটা উচিত হয়েছে কি হয়নি, ভুল করেছি কি ঠিক করেছি? 100% হয়েছে, কারণ সহ্য করতে হয়েছে, আমি কেউ স্বপন ভাবতে পারবে দাশগুপ্তর না। সঙ্গে এগ্রি করি না, না। কিন্তু স্বপনদাও যেটা বলেছে সেটা হয়তো ঠিক। আমি এগ্রি করি না স্বপন দাশগুপ্তর সঙ্গে। কেন বলছি, যদি আডবাণীর সত্যি প্রেশার সৃষ্টি করতে হতো, উনি টাইমস অফ ইন্ডিয়াকে স্টোরিটা দিতেন, হিন্দুস্তান টাইমসকে দিতেন, NDTV-কে দিতেন, উনি কলকাতা আনন্দবাজার পত্রিকাকে দিতেন না। উনি পাগল নন যে আনন্দবাজার থেকে কখন চাপ আসবে, সেই লেখা ট্রান্সলেট হবে, ওই ব্যাখ্যাতেই থাকতেন। উনি ছোট্ট করে হিন্দুস্তান টাইমস, ওই টাইমসে ওনার যে বিশ্বস্ত তাকে। আর তাছাড়া তুমি তো ঘরে গিয়েছিলে হঠাৎ করে, উনি তো জানতেন না। জানতাম না, আমি তো মিটিং এর খবর আনতে জানতো। আমি এইটা মূল প্রসঙ্গ থেকে আমরা সরে যাচ্ছি। আমি কিন্তু রাজনৈতিক সাংবাদিকদের দুর্ধর্ষ খবর করার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আমি বলছি এই কন্ট্রাডিকশনটা নিয়ে, এই জয়ন্ত ঘোষাল, প্রণয় রায়, সুমন চট্টোপাধ্যায়, কি রাজদীপ সারদেসাই, এরা দুর্ধর্ষ খবর করেন। আমি সেটা নিয়ে আমি বলছি, ইলেকশনের ক্ষেত্রে যারা এত ভালো খবর করেন তাদের গন্ডগোলটা হয় কেন? আমার প্রশ্নটা ইলেকশন ভিত্তিক, তাদের সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি নিজের একটা ব্যর্থতার কথা বলি, যে আমি বিনোদন পত্রিকার সম্পাদনা করেছি প্রায় 27 বছর। একটা সময় আমি ঋতুপর্ণ ঘোষকে গিয়ে বলি যে আনন্দ প্লাসটা সবাই বলছে খুব ভালো হয়েছে, তুই একটু ক্রিটিক্যালি একটু বল যে এটা কিরম হচ্ছে। তখন ও আমায় বলেছিল, আমি এখনো ভুলবো না, বললো বাকিগুলো খুব ভালো হচ্ছে, ফিল্ম রিভিউটা আমার মনে হয় তোদের লজ্জা। আমি বললাম যে কেন? বললো তোরা টাইটানিককে বলেছিস ভালো ছবি নয়, আর অভিশপ্ত নাইটিকে দিয়েছিস 10-এ 9। গৌতম, ওইটা আমি আর পড়ি না। এমন হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। এবার তুমি বলতে পারো, যারা একটা পত্রিকায় 4 পাতার 3.5 পাতা এত ভালো সম্পাদনা করতো, তারা ফিল্ম রিভিউ সেকশনটায় বিশ্বাসযোগ্যতা আনতে পারেনি কেন? ডিসপাইট বেস্ট এফার্টস আনতে পারেনি। আমি খুব খোলাখুলি বলছি যে ফিল্ম রিভিউসটা কিছুতেই, বহু চেষ্টাতেও হয়নি। আমি ব্যাখ্যা করতে পারবো না, হয়তো নানান কারণ ছিল, অনেক সময় প্রেশার থাকে, যারা লেখেন তারা প্রভাবিত হন, তারা সত্যি কথা বলতে চান না। আমি একজন বিখ্যাত একজনকে আমি বলেছিলাম যে আপনি এই সিনেমায় লিখেছেন যে পাওলি ভালো করেনি, আমি শুনলাম পাওলি ভালো কি সত্যিই করেনি? তো বললো যে আমি সিনেমাটা দেখিনি, আমি জানি না। তো উনি বললেন আচ্ছা আমি দেখছি। পরের দিন উনি রিভিউ লিখলেন, আউটস্ট্যান্ডিং করেছে পাওলি। এবার একটা লোক, সে প্রথম দিন প্রায় নামই লিখলো না। আমি তাকে জিজ্ঞেস করেছি, আমি বলছি আপনি ঠিক করুন, কিন্তু আপনি নামই লেখেননি নায়িকার। বলে আউটস্ট্যান্ডিং করেছে পাওলি। এবার এরম অনেক সময় হয় মিডিয়া ওয়ার্ল্ডে, সব কিছু তোমার কন্ট্রোলে থাকে না। আমি সাংবাদিক হিসেবে আরো বেশি জানতে চাই যে এটা কেন হয়। এই যে মমতা ব্যানার্জি কথাটা বললেন যে আমি কি তাহলে ভুল দেখেছিলাম, খুব সিগনিফিকেন্ট কথা আমি বলবো মিডিয়ার জন্য। তো ওনার সঙ্গে জনসভায় তো এত লোক কাভার করেছে, এত লোক গেছে, তারা কি দেখতে পায়নি? তারা মানে তাহলে তো আমি চাই সেই সাংবাদিক যে আগে না, এক্সিট পোলের দিন দাঁড়িয়ে থেকে বলবে যে না এগুলো ভুল, আমি যা দেখেছি এইটা।
আসলে কি হচ্ছে যে অনেক সময় এখানে দুটো কথা আমি বলবো। একটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে বিশেষ করে দিল্লি থেকে যেটা হয়, পৃথিবী জুড়েই হচ্ছে, একটা সাংঘাতিক একটা না ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা হচ্ছে থ্রু মিডিয়া। অর্থাৎ এমন বিজ্ঞাপন, আগে তো শুধু পার্টির বিজ্ঞাপন হতো, এখন যেটা হচ্ছে যে কফিটা খাও, হ্যাঁ কফিটা খাচ্ছি এখন আলোচনা দিয়ে তীব্র হয়ে গেছে। না এখন যেটা হচ্ছে যে তোমার এমন ভাবে প্রেজুডিস করা হচ্ছে, তুমি দেখেছো খবরের কাগজেও পলিটিশিয়ানরা কত কলম লিখছে, তারা সবাই কলমনিস্ট, এত রকম ভাবে মানে যাকে বলে প্রোপাগান্ডা, যেটাকে মানে সেটাকে এমন ভাবে একটা আবহ তৈরি করে, এটা এত এলিটিস্ট যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, সাংবাদিকরাও কিন্তু পার্ট অফ দ্যাট এলিটিজম হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এই তুমি বললে একজন কতটা এখনো গ্রামীণ বাংলায় জনপ্রিয়তা আছে কি নেই, এটা বোঝার জন্য আমি যদি প্রেজুডিস মাইন্ড হয়ে গিয়ে শুধু ভার্চুয়াল রিয়েলিটির ভিকটিম হই, আমাকে না যেতে হবে এখানে, আমাকে পরিশ্রমটা করতে হবে। এক্সিট পোল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কনফিডেন্ট, এক্সিট পোল বেরোনোর পরেও যখন আমি নিজে মনে হচ্ছে যে তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, আমি যেটা বলেছি যে 18-র নিচে যাবে, এবার তো মানে বিজেপি আমাকে ছেড়ে খাবে, বলবে যে আমি তৃণমূলের দালাল ফালাল বলতে শুরু করবে, ওদের ওই কি যেন বলে ট্রল মেশিনারি আছে না, যেটা করে আর কি বিজেপির মিডিয়া সেল থেকে করা হয় ট্রলিং, ওটা এখন আমি আগে জানতাম না যে এটা এত পরপর আসতে থাকে, ওটার একটা মেকানিজম আছে। ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা একটা মানে এখন খুবই পপুলার একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কি কনফিডেন্ট, উনি আমাকে বললেন যে আমি মানুষের জন্য যেগুলো করেছি তাতে মানুষ সন্তুষ্ট, আমি এই সব জায়গায়, এমনকি আমাকে বললেন যে আপনারা দক্ষিণ কলকাতা যখন বিজেপিকে দিয়ে দিয়েছেন এক্সিট পোলে, তখন আমি নিশ্চিত যে আপনি 42টা আসনই দিয়ে দিন, আমি তবু বলবো যে আমার যা এস্টিমেট সেটা ভুল নয়। এবং উনি আমায় বললেন যে আমি যখন যাই রোড শোতে বা কোথাও, মানে ধরো 5 জন লোক, তার মধ্যে 4 জন লোক খুব হেসে একদম এগিয়ে এসেছে, একজন লোক কম হাসছে বা হাসছে না, একটু গম্ভীর হয়ে দূরে দাঁড়িয়ে আছে, উনি চোখ দেখে বুঝতে পারেন যে কে ওনার প্রতি কতটা মানে কমিটমেন্ট, কার কতটা, এবং যে হাসছে না তাকে আবার উনি টেনে ধরেছেন। এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আমি শুধু একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু অনেক রাজনৈতিক নেতা থাকে। আমি জিজ্ঞেস করছি যে আমি বলতে চাই, আবার অনেকে থাকে না। সিদ্ধার্থ রায় হেরে যাচ্ছে সোমনাথ চ্যাটার্জির কাছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি আনন্দে নৃত্য করছেন, ভাবছেন উনি জিতছেন, আর চামচেরা এসে বলছে আপনি জিতছেন। আমি বলতে চাইছি সেই রিপোর্টারটার কথা, যে হয়তো মনে করা যায়, আমি একটা ক্রিকেটের উদাহরণ দিয়ে বলি, যে আমার চ্যানেল হয়তো একটা টিম করলো যে বিশেষজ্ঞদের নিয়ে যে কোপা আমেরিকাতে কি হবে আগামী দিনে, মেসি জিতবে কি জিতবে না, তারা একটা করে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টই আমার চ্যানেলে দেখানো হচ্ছে। আমি তো একটা প্রফেশনাল রিপোর্টার, আমার তো নিজস্ব একটা প্রাইড আছে, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য করে আমি হয়তো আমার এডিটরকে গিয়ে বলবো যে ওরা যে বলছে মেসি কাপ জিতবে, কিন্তু মেসির কিন্তু আগের ম্যাচটায় বাপায়ের গোড়ালিতে একটা চোট লেগেছিল, আমি কিন্তু স্যার শিওর নই। আমি সেই রিপোর্টারটাকে খুঁজছি যে এক্সিট পোলের বাইরে গিয়ে নিজের রিসার্চ, নিজের মেধা, নিজের পরিশ্রমে এমন একটা ছবি এঁকেছে যে ছবিটা কাছাকাছি অন্তত সত্যি। সেই রিপোর্টার কি আছে সেটাই একটা ঘাটতি হয়েছে। মানে আমি তোমার সঙ্গে একমত, মানে এই যে মানে রিপোর্টারের যে ডেডিকেশন ওই সত্যের কাছে পৌঁছানোর জন্য, যে সেটার একটা তো আছে অলসতা, আর একটা রয়েছে মানে ধরেই নিচ্ছে যে আমার কোম্পানি কি চাইছে। এবারে সেই রিপোর্টার, সেই আমি বললাম না প্রথমেই একটা জার্সির মতো, চ্যানেলগুলো পোলারাইজড, আমরা হিন্দু মুসলিম পোলারাইজেশন বলি, পলিটিক্যাল পোলারাইজেশন ইজ অলসো ইন ভেরি হেভি, মানে ব্লাড ট্রান্সফিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বরং আমি তুলনামূলকভাবে যেগুলো টাইমস অফ ইন্ডিয়া বা আনন্দবাজার, মানে তারা অন্তত প্রফেশনাল গ্রুপ, তারা অন্তত এরকম প্রেডিক্টেবল একটা, তাও তাদের ক্ষেত্রেও সেই চাপ আসে বা বিভিন্ন সময় ইলেকশনের সময় আরো বেড়ে যায় এই পোলারাইজেশন। এখন কি হয়, টিআরপির জন্য অনেকে বলে টিআরপির জন্য করতে হয় আমাদেরকে, কেন এটা খাচ্ছে। এখন সে যে বি দ্যাট অ্যাজ ইট মি, যে কারণেই হোক, একটা রিপোর্টার যখন যাচ্ছে, সে যখন বলছে যে আমি দেখছি যে এখানে তৃণমূল জিতছে, আমাকে তুমি বলো যে চ্যানেলটা বাংলায় কমপ্লিটলি ডেডিকেটেড টু বিজেপি,
যে চ্যানেলটাতে কি করে সেই রিপোর্টার সেটা খাওয়াবে যে না তৃণমূল জিতছে। সবসময় কিন্তু রিপোর্টারকেও দোষ দিয়ে লাভ নেই, মানে এটা এত বেশি প্রেজুডিসড হয়ে যাচ্ছে, এবং এটা দুদিকেই, আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলছি না। আমার কোথাও মনে হয় জয়ন্ত, যে রিপোর্টার গ্রাম বাংলায় যত বেশি ঘুরে বেড়ায়, কারণ এখনকার দিনে ভারতীয় বাংলা রাজনীতির ভবিষ্যৎ ঠিক করে দেয় গ্রাম বাংলা, মফস্বল গ্রাম বাংলা, তাই তো? তুমি একমত তো? আমি খুব মানে কি বলবো, একটা রুকি পলিটিক্যাল রিপোর্টারের মতো বলছি যে এরা ঠিক করে দেয়। সো আমায় যদি ভোটের রাজনীতির পালস রেট পেতে হয়, তাহলে আমার গ্রাম বাংলার অভ্যন্তরে ঘুরতে হবে। আমাদেরই এই চ্যানেলের একজন, আমি তোমায় বলছি অনিকেত চট্টোপাধ্যায়, তোমার একটা বলছি, আমি জানি না তুমি ওই গ্রুপে আছো কিনা, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই ভোটের আগে এক্সিট পোল দেখে সবাই অবভিয়াসলি কনফিউজ হয়ে নানান কথা লিখছিল। অনিকেত তখন ওই গ্রুপটায় লিখলো, যে কিনা ওই বীরভূম অঞ্চলে থাকে এবং ঘুরে টুরে বেড়ায়, ও বলল যে এটা যদি সত্যি হয় তাহলে আমি যা দেখেছি সেটা সত্যি হতে পারে না, ওয়েট করি। আমি এইরম রিপোর্টারকে খুঁজছি যে অন্তত এটা, কিন্তু কারণ আমি তো শুধু রিপোর্টার নই, আমিও তো একটা কোথাও পাঠক কিংবা শ্রোতা কি দর্শক, আমিও তো দেখতে চাইবো যে আমি যেটা দেখছি সেটা সত্যি। আমার যদি এত ডাইভার্সন হয় তাহলে আমি তাদের বিশ্বাস করবো কেন পরের বার? না, ঠিকই, একেবারে ঠিক। এবং সেখানে যেরকম তুমি বললে অনেকের ক্ষেত্রে মানে নাম্বার যেগুলো সাংঘাতিকভাবে মিলেওছে, মানে সেটা তখন তো অনেকে বিশ্বাসী, আমি ওই অতটা বিশ্বাস করিনি, কিন্তু অনিকেত আমাদের কিছু রাজনৈতিক সংবাদদাতাদের ইন্টারভিউ করেছিল, সেখানেও কিন্তু আমার অন রেকর্ড বলা আছে যে আমি যে ফিগারটা বলেছিলাম সেটা তখন সবাই ওই যা বললাম যে ট্রলের শিকার হয়েছিলাম। কিন্তু কথাটা হচ্ছে যে আমি কিন্তু এটা তৃণমূলের পক্ষে, মানে আমি যদি রাজনৈতিকভাবে তৃণমূলে সক্রিয় থাকতাম তাহলে তুমি বলতে না, আমি শুধু বাংলা বলছি না জানতো, আমি কিন্তু বাংলা বলছি না, শুধু এবারের বলছি না। তুমি যদি যখন, আমি বলছি 2004-এ ইন্ডিয়ান টিম পাকিস্তান গেল, ওইরম বাজপেয়ীর ওইরম হাওয়া, প্রমোদ মহাজন তখন তো প্রায় রন পায় করে হাঁটছেন সেই সময়, ইন্ডিয়া ইজ শাইনিং। এবার বিজেপি যখন হারলো, ভারতবর্ষে কেউ কিন্তু প্রেডিকশন করেনি বিজেপি হারবে। আমি জানি না তুমি কি লিখেছিলে, আমার মনে নেই। এই যে আমি এটাই বলছি, এই যে রাজনৈতিক হাওয়াগুলো শুধু বাংলা নয়, ঐতিহাসিকভাবে লোকে বুঝতে পারে। অটল বিহারী বাজপেয়ী যে হেরে যাবে, মনমোহন সিং যে আসবে, সেটা তো কোনো মিডিয়ার, দেখো এখানে আমরা যে আলোচনা করছি তাতে তুমি একটা বলছো পোলস্টার, আমি যেমন পোলস্টার নই, আমি পোলস্টার ধরছি না, ওটা ধরছি না, আমি মিডিয়ার কথা বলছি। আরেকটা হচ্ছে যারা মিডিয়ার সাংবাদিকদের কথা বলছি। আরেকটা হচ্ছে যে যারা সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের পরিচালক, তিনটে কিন্তু ক্যাটাগরি আলাদা। আমি পরিচালকটাও বাদ দিলাম, এক্সিট পোল বাদ দিলাম, নরমাল রিপোর্টার। এবারে নরমাল রিপোর্টার মনমোহন সিং চলে এলো, নরমাল রিপোর্টাররা আমি ভুল করেছি, ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমি যে সব জানি সব ঠিক এটা যে বলবে, হ্যাঁ, মানে বরং আমি জানি না বা আমি ভুল করেছি এটা বলার মধ্যে একটা অন্তত মানসিক শান্তি আছে। তো মনমোহন সিং জিতলো, আমি কি বলেছিলাম বা আমরা কি বলেছিলাম, বহু সাংবাদিকই বলেছিলাম যে সংখ্যা দিক থেকে বিজেপির বিপদ আছে, কিন্তু বাজপেয়ী একটা রসায়ন আছে। সো ইটস এ কেমিস্ট্রি ভার্সেস ম্যাথামেটিক্সে তখন তো মনমোহন সিং জানতাম না হবে কংগ্রেস আসবে, মনমোহন সিং এর গল্পটা তো পরে। সুতরাং কংগ্রেসের দিকে রাজ্যওয়ারি সংখ্যা আছে, কিন্তু বাজপেয়ীর হাওয়া আছে, বাজপেয়ীর এইসবই তো লিখেছিলাম। মনমোহন সিং হয়ে গেল। তোমাকে আমি বলছি আন্তর্জাতিক স্তরে আমরা ইন্ডিয়ান মিডিয়া, তুমি ইন্ডিয়ান মিডিয়ার কথা জানতে চাইলে, প্রথম মনমোহন সিং এর বিদেশ যাত্রা সেটা ছিল ব্যাংককে, এবং ওখানে বিমস্টেক সম্মেলন হয়েছিল, লুকিস্ট তখন বলতো, এখন নরেন্দ্র মোদী ওটাকে অ্যাক্টিস্ট পলিসি করেছে। তো আমি গেছিলাম আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে, এবং সঞ্জয় বারু মিডিয়া অ্যাডভাইজার ছিল, বললো যে এটা লুকিস্টের ব্যাপার, তোমাকে আনন্দবাজারকে বাদ দিয়ে কি করে আমরা পূর্বের দিকে তাকাবো। ব্যাংককে হলো, সেখানে গ্লোবাল মিডিয়া সেন্টারে তুমি যেরকম ক্রিকেটে বা এতে গেলে আন্তর্জাতিক সাংবাদিকদের ফিডব্যাক পাও, দুও দিল আমাদের, মানে মাথা নিচু করে মিডিয়া সেন্টারে ঘুরে বেড়াচ্ছি যে ইন্ডিয়ান মিডিয়া গ্লোবাল মিডিয়াকে বিপথগামী করেছে, বিভ্রান্ত করেছে, যে তোমরা মনমোহন সিং এর সাথে, মানে তোমাদের লজ্জা করে না, মনমোহন সিং এর সঙ্গে সফর সঙ্গী হয়েছে, বলেছিল তো বাজপেয়ী আসছে। তো এই যে ভুল, এও একটা ঐতিহাসিক ভুল। আমি এটাই জিজ্ঞেস করছি, এত বড় বড় নাম সব, বরখাদাত, রাজদীপ সাই, অর্ণব,
গোস্বামী, জয়ন্ত ঘোষাল, সুমন চট্টোপাধ্যায়, অভিক সরকার, বরুণ সেনগুপ্ত, এই ভুলটা কেন হয় এটাই জিজ্ঞেস করছি আমি, কি কারণে এটা না, হয়? একটা জিনিস যেটা হয়, তুমি যেটা খুব ভালো একটা পয়েন্ট বলেছো, যে আগে তো অনেক প্রযুক্তিগত সুবিধে ছিল না, কিন্তু রিপোর্টার যখন যায় তখন তো ওটা ঠিক প্রযুক্তি, পোলস্টারদের ক্ষেত্রে প্রযুক্তির অনেক সব ব্যাপার থাকে। রিপোর্টারদের জানো তো, যতই তুমি পিএইচডি হও না কেন, একটা মাঠে নাড়ি নেই। টেপা ডাক্তার, এখন ডাক্তারদের কাছে গেলেই তোমাকে বলবে যে আপনি সব টেস্টগুলো করে আনুন, ইসিজি করুন, এই করুন, সেই করুন, তারপরে সেই সব রিপোর্ট দেখে সে প্রেসক্রিপশন দেবে। বিধান রায়ের মতো ডাক্তার লিফটম্যানকে বলতো যে তুমি একবার টিবির পরীক্ষাটা করো তো বাবা, তোমাকে দেখে যেন মনে হচ্ছে টিবি হয়েছে। এই যে নাড়ি টেপা ডাক্তারের যে বিচক্ষণতা, যে প্রজ্ঞা, তার জন্য যে কোথাও একটা উই আর মিসিং। এখন তুমি আমাকে আলোচনার মধ্যে দিয়ে একটা প্রশ্ন জাগিয়ে তুললে, আমি মানে আজকের আলোচনাটা শেষ হয়ে যাওয়ার পর আরো গভীরভাবে ভাববো যে এই নাড়ি টেপা ডাক্তাররাও যেরকম কমে যাচ্ছে, নাড়ি টেপা সাংবাদিকের সংখ্যা কমে যাচ্ছে। কেন? এই কেনর উত্তরটা তাহলে আমার একটা মনে হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানুষের থেকে, গণদেবতা থেকে আমরা না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আমরা ল্যাপটপ নিয়ে সাংবাদিকতা করছি, কিন্তু তুমি যেটা বললে বিরাট গ্রামীণ ভারত, সেখানে তারা, তা না হলে অযোধ্যায় বিজেপি হারছে, কেউ predict এটা করতে কোনো সাংবাদিক ভারতবর্ষে প্রেডিক্ট করেছে? বা ইউপিতে যেরকম হবে কেউ লেখে কেউ লেখেনি। তাহলে কোথাও একটা, আমি যেটা বললাম যে ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা নিয়ন্ত্রিত একটা আবহ, যে মোদি 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 লহর, এবং আরেকটা হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে, এখন হেরে যাওয়ার পর সব ময়না তদন্তে কিন্তু জানা যাচ্ছে। এখন যোগী আদিত্যনাথ বলছে 50টা সিটে আমার ক্যান্ডিডেট দেয়া হয়নি, যাদেরকে আমি বলেছিলাম তারা জিততো, সেটা অমিত শাহ দিতে দেয়নি এবং সেই কারণে নাকি হেরেছে। এগুলো বলা সোজা, এখন রিপোর্টাররা সেগুলো বলছে যে এই কারণে হেরেছে, ওই কারণে হেরেছে, জাতপাতের জন্য হেরেছে। তো তুই সেটা আগেও আমরা বলতে পারিনি কেন? জাতপাতের সমস্যাটা এখন আমি বলছি যে ধর্মের থেকেও জাতপাত বড় হয়ে গেছে, তো সেটা ভোটের আগে বলিনি কেন? এখানে কিন্তু একটা কায়েমি স্বার্থের ব্যাপারও কিন্তু গৌতম আছে, বারবার আমি যেটা বলার চেষ্টা করছি। অর্থাৎ আমি আগে থাকতে, যেটাকে ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাক ক্যালকুলেশন, অর্থাৎ তুমি কি চাইছো, মানে কোথাও একটা মনে হয় যে বরুণবাবু মানসিকভাবে প্রেজুডিসড হয়ে গেছিলেন, এবং ভোটটা, সেটা অনেকে বলে প্রমোদ দাশগুপ্ত ওনাকে ইনফ্লুয়েন্স করেছিল, উনি বলেছিলেন দিল্লির সোর্স আমাকে বিট্রে করেছিল। সোর্স বিট্রেও করে, কিন্তু এটা তো তুমি যেটা বলছো সেটা তো সোর্স মানে তো রামশ্যাম যদু। আমার একটা ব্যাখ্যা আছে, তুমি আমায় বলবে, তুমি এই ব্যাপারে অনেক বিচক্ষণ। না, আমি তো জানতে চাইছি। আমার ব্যাখ্যা হচ্ছে এই যে গণদেবতা, আমরা যে গণদেবতার অংশের সঙ্গে কথা বলি, সেই অংশটা যারা খবরের কাগজ পড়ে, যারা টেলিভিশন দেখে, যারা আমাদের সঙ্গে মেলামেশা করে, এই শ্রেণীর। কিন্তু গণদেবতার গরিষ্ঠ অংশ এখন, যে টোটাল যে গণদেবতা যারা ডিসাইড করে, বোধহয় গ্রামাঞ্চলে বাস করে, মফস্বলে বাস করে, যাদের কাগজে কিছু আসে যায় না, যাদের টেলিভিশনে কিচ্ছু আসে যায় না, যারা নিজেদের মতো জীবনযাপন করে, একদম এই অংশটা বোধহয় আমরা পেনিট্রেট করতে পারি না বা স্বচ্ছন্দ বোধ করি, বা জানলেও আমরা আমাদের যে সংবাদ মাধ্যম, সেখানে সেটাকে যে কোনো কারণেই হোক প্রতিফলিত করতে পারি না। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, হয়তো এরা দিদি নাম্বার 1 দেখে কিন্তু আনন্দবাজার পত্রিকা পড়ে না, হয়তো কলকাতা টিভি দেখে না, দিদি নাম্বার 1 হয়তো দেখে, আর কিছু হয়তো দেখেই না। আমি কথার কথা বলছি, না পলিটিক্যাল খবর দেখার মানে অথবা ট্রানজিস্টারে ক্রিকেট শোনে, মোবাইলে ক্রিকেট শোনে, ব্যাস এই। কিন্তু ওদের কিছু এসেই যায় না, রিল দেখে, যে এই মোবাইলে রিল সাংবাদিক কি এই অংশের কাছে বোধহয়, এবং তারা ঠিক করে বসে আছে যে তারা কাকে ভোট দেবে, এবং এই অংশের কাছে হয়তো, এই অংশটার কাছে হয়তো আমরা পেনিট্রেটই করতে পারি হয়তো। আমি অনেক সময়, আমি বলছি, অনেক আউটডোরে, বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে আউটডোরে অনেক মানুষকে দেখি, যাদের দেখে আমার মনে হয় না যে তাদের খবরের কাগজে, টেলিভিশনে, ওই মোবাইলের বাইরে বিশেষ কোনো উৎসুক্য আছে কিনা। আমি জানতে চাই যে কলকাতা, উন্নত ছেড়েই দাও, এই যে আউটডোরে যে বিভিন্ন লোকগুলো রোজ ভিড় জমায়, সেটা এইমসে হতে পারে, এখানে শিশুমঙ্গলে হতে পারে, পিজিতে হতে পারে, এই লোকগুলোর কাছে কি আমরা পেনিট্রেট করি? শিওর নই। না, করি না, অনেক সময় করি না। আমি তোকে একটা, তোমার সপক্ষে একটা উদাহরণ দিচ্ছি। আমি হাওড়ায় থাকি, শিবপুরে, এবং আমি যেখানে থাকি তার পাশেই একটা বিরাট বস্তি আছে,
মানে বিভিন্ন কারখানা আছে, বার্জার পেন্ট, শালিমারি, যা হয়। এবং বালিগঞ্জেও তো তুমি দেখেছো না যে নিশ্চয়ই। বস্তি এবং মানে অভিজাত সহাবস্থান। অট্টালিকা, এটার একটা শান্তিপূর্ণ সহাবস্থান। সহাবস্থান আমাদের যে কোনো শহরেই দেখা যায়। তো আমি ওই বস্তির ওখানে হাঁটতে হাঁটতে ফেরার সময় ওই বস্তির ওখানে একটা চায়ের আড্ডা আছে, চায়ের দোকান আছে, সেখানে নানা রকম মিক্সড ক্রাউড আছে। মানে কোনো পরিচারিকা সেও চা খায়, আবার কোনো মধ্যবিত্ত যে যে বাড়ি যার বাড়িতে কাজ করে সেও চা খায়। তো এর একটা অদ্ভুত মিক্স ম্যাচ। আমাকে ওই চায়ের যে ছেলেটি, সর্দার ওর সারনেম, ওটা সর্দার পাড়া একটা, তো সেই ছেলেটি ও চুপ করে থাকে, কেন ওর কাছে তো তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই চা খায়, ওর নিজের ওপিনিয়ন বলে না। এবং আমরা সবাই চাটা খাই, বিরাট তর্ক হয়। বাঙালি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তৃণমূল বিজেপি নিয়ে মারামারি করে, আর ভোটের সময় আরো বেড়ে যায়। তো চলে গেল সব লোকজন। আমি বললাম যে তুমি তো চুপ করেছিলে, রঞ্জিত সর্দার, বলো তোমার মতামত বলো। বলছে তৃণমূলকে লোক বেশি ভোট দেবে। আমি যে সেটা তুমি কেন বলছো? ও কিন্তু খুব গরিব, একটা হাত কাটা, এরকম অদ্ভুত। বলে জানেন, আমার পাশের বাড়িতে বস্তিতে 3 জন মহিলা একসঙ্গে থাকে, ওদের বাড়িতে কোনো পুরুষ নেই। কারণ তো বললো ওরা আগে 500 টাকা করে পেত, এখন 1000 টাকা করে পায়। তার ফলে ওরা 3000 টাকা রোজগার করে, আর বস্তির যে ঘরটা ওটা ফ্রিতে পায়, রেশনটা ফ্রিতে পায়, স্বাস্থ্যসাথী আছে, ওরা চিকিৎসাটাও দরকার হলে গিয়ে পিজি হসপিটাল হাওড়ার ওখান থেকে কাছে হয়, গিয়ে করে। সব গল্প বলছিল যে কানে কি ঢুকেছিল, বিনা পয়সা করিয়ে এনেছে, কোনো দাদা ফাদা নয়। তার মানে কি, সার্ভিসে একটা পরিষেবা কিন্তু একটা মিনিমাম আছে। আমরা খবরে দেখি যে পরিষেবা নিয়ে কত রাজনীতি হচ্ছে, সেটা হয়তো 100টার মধ্যে হয়তো 10টা হয়, দালাল আছে, আছে, কিন্তু 90 জন কিন্তু সেই চিকিৎসাটা পাচ্ছে, সেটা আমরা খবর করি না। ন্যাচারালি বিয়েটা তো খবর হয় না, ডিভোর্সটাই খবর হয়। তো এখন নেগেটিভ খবর করতে গিয়ে, তার ফলে ও বললো যে 3000 টাকা ওদের কাছে বিরাট, প্লাস ওরা পরিচারিকা, এই যে এসেছিল চা খেয়ে গেল আপনাদের হাউসিং এ, ও একজন মেয়ে, ওর মা আর 2 মেয়ে। তাহলে বাড়িতে বলো, বাড়িতে যেটা কাজ করে সেটা তো এক্সট্রা ওদের হাত খরচা টরচা লাগে। তার ফলে সব মিলিয়ে টিলিয়ে ওরা মোটামুটি 5-7 হাজার টাকা রোজগার করে এবং সুখে শান্তিতে আছে, এবং তৃণমূলকে ভোট দেবে, ও কাউকে ভোট টোট দেবে না। উল্টে বলছে যে, উল্টে বিজেপি বলেছে যে এইসব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এ করে দেবো, যেটা এখন বিজেপি বলছে ভুল হয়েছিল, ওইটা পারসেপশন দেওয়া, যে এটা লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে বলতে গেছিল। তো এখন এইগুলোতে সাধারণ যুক্তি দিয়ে আমি বলতে পারি যে এই ধরনের পপুলিজম ঠিক নয়, আমাকে রিফর্ম করতে হবে। রিফর্মে এই ধরনের ভাতা দিয়ে অর্থনীতির উন্নতি হবে না, আমি ওই তর্কেই সব ফালতু। মানুষ কি চাইছে সেটা বোঝ। আমি একটা উদাহরণ আবার এবার নাম করে বলছি। আমি এটা যে ঘটনাটা বললাম, তুমি যেটা বলছো সেটারই পক্ষে বললাম। আমি বলছি যে একটা উদাহরণ দিই, যে বিজেপি 19টা আসন পেয়েছিল আগের লোকসভায়, হিউজ একটা ইউফোরিয়া উঠেছিল পরের ইয়েতে। আমি নির্বাচনের আগের দিন বিধানসভা নিয়ে, যখন সবাই ধরেই নিয়েছে যে বিজেপি জিতে যাবে, মানে আগের লোকসভা ইয়েতে, বিধানসভা যেটা হলো 2021, তাই তো 2021, আমি একটা এমনি আড্ডা মারতে ইসমাল ক্লাবে গিয়েছিলাম। তো আমি ইসমাল ক্লাবের যিনি চালান, দেবব্রত সরকার, তাকে বললাম যে ক্লাব চেঞ্জের জন্য প্রস্তুত। এখন ও তো বললো যে কিসের চেঞ্জ? আমরা যে সবাই বলছে যে একটা চেঞ্জ হবে, তুমি তো একটা ক্লাব চালাও। তো বললো কোনো চেঞ্জ হবে না, তৃণমূলই ক্ষমতায় আসবে। বললাম তৃণমূল ক্ষমতায় আসবে? বলে হ্যাঁ, এবং মোটামুটি সিট বলে দিল। সেটা মিলে গেল, আমি কিচ্ছু বলিনি, একটা মিলিয়ে দিয়েছি। এবারের নির্বাচনের আগে আবার যখন এক্সিট পোল টোল হলো, আমি আবার ওকে কৌতূহল বসে, আমি কিন্তু ধরে নিয়েছি যে বিজেপি ওইরকম 22, এত এক্সিট পোল এতগুলো বলছে, কি করে ভুল হতে পারে। সো আবার আমি বললাম যে আচ্ছা এবার কি হবে? তো বললো যে কেন তৃণমূল আসবে? এ তো বলছে যে, আমার তখন বললো যে তোমার কি মনে হয়? আমার মনে হয় বিজেপি 22 তো বটেই। কি করে বুঝলে? আমরা যে অ্যাভারেজ করে 22-23 হবে। তো বললো 12-র ওপারে গেলে খুব আশ্চর্য, 10 হলে অবাক হব। আবার তাই হলো। তুই বিশ্বাস করবে, রেজাল্ট বেরোনোর পর আমি ভাবলাম 2বার তো ফ্লুক হতে পারে না। আমি জিজ্ঞেস করলাম যেটা কি করে মেলালে, এটা কি আন্দাজে? বলো না, ইস্টবেঙ্গলের লোকরা গোটা বাংলা ছড়িয়ে আছে, আমাদের যে নেটওয়ার্কটা, এটা গোটা বাংলা জুড়ে, সমর্থকরা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আছে, এরা ফিডব্যাক দিয়ে দেয়। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব যদি একটা ফিডব্যাক, আমি এটা ইস্টবেঙ্গলের জায়গায় মনমানও হতে পারতাম, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম, তাহলে মিডিয়ার লোকদের একটা সমষ্টিগতভাবে
এটা ছড়ানো নেই কেন? নাকি মিডিয়া, আবার বলছি ওই যে জায়গাটা এখন অসম্ভব ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেখানে পেনিট্রেশন করতে পারছে না। এটা আমি কিন্তু সমালোচনার জন্য বলছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি কেস স্টাডি হিসেবে। না না, আর আমাদের সমালোচনা তো আত্মসমালোচনা। আমরা তো আমাদের নিজেদের পেশার যে দায়টা, তার একটা মানে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর কোথাও তো একটা আমাদেরও একটা দায়িত্ব আছে। মানে আমি তো ঠিক করেছি যে আমি পরের বার মানে তোমার ধর বিধানসভা আমি এক্সিট পোলটা দেখবই না। এক্সিট পোল থাকবে কিনা, বিকজ আমি একটা সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমি কমপ্লিট তার উপর আস্থা হারিয়েছি। এবার আমি অবভিয়াসলি সাংবাদিক হিসেবে সাংবাদিকের প্রেডিকশনের উপর আস্থা হারাতে চাই না, কিন্তু জানতে চাই কি করলে সে অ্যাকিউরেট ছবিটা দিতে পারবে। না, একটা উপায় মানে যেটা সলিউশন, সেটা হচ্ছে যে দ্য জার্নালিস্ট শুড গেট দ্য লিবার্টি অ্যান্ড দ্য ফ্রিডম প্রপারলি, এবং এটা হচ্ছে তাকে দিতে হবে। আর তার কাছ থেকে প্রত্যাশা যেটা হবে যে সে ঠান্ডা ঘরে বসে, আমি গেলাম আর গরমকালে আমি কোথাও গেলাম না, ঘরে বসে ঠান্ডা বিয়ার খেলাম, তারপরে সন্ধ্যাবেলা একটা কপি লিখে দিলাম, এই যে কালচারটা, আমি বলছি না সকলে করে, কিন্তু এই কালচারটার যে অসুখ, সেই অসুখটা থেকেও কিন্তু রিপোর্টারকে বেরোতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। চমৎকার জয়ন্ত, খুব ভালো লাগলো এই আড্ডাটা মেরে। কিন্তু আমি আবার বলছি যে যারা সাংবাদিক হিসেবে, পলিটিক্যাল জার্নালিস্ট হিসেবে আউটস্ট্যান্ডিং কাজ করেছেন, আমি তাদের কোনোভাবে কোনো রকম তাদের প্রতি কোনো অনাস্থা আনতে চাইছি না। করেছেন, আমার প্রশ্ন ছিল যে কি করে ঐতিহাসিকভাবে এই সব সাংবাদিকদেরই রাজনৈতিক পূর্বাভাস অর্ধেক সময় মেলে না, মানে এই ডিসপ্যারিটিটা বা এই কন্ট্রাডিকশনটা বার করা। তো আমরা অনেকটা আলোচনা করলাম। আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই কোনো নিজস্ব বক্তব্য থাকবে, আমাদের নিশ্চয়ই লিখে জানাবেন। আমরা বলতে বলতে যে আমাদের প্রডিউসার বলেছিলেন যে 20 মিনিটে শেষ করতে, কিন্তু আমি বুঝতেই পারছি অনেকটা সময় পেরিয়ে গেছি। কিন্তু এই আত্মসমালোচনার আড্ডাটা আশা করি আপনারা শুধরে নেবেন আমাদের এই এতটা সময় নেওয়াটা। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের কাছে খুব শিগগিরই নতুন এপিসোড নিয়ে আসবো। আজকে যাই।